লড়াই 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 তো অনেক হয়, রাজনীতির ময়দানে লড়াই ছাড়া আর কিছুই সামনে আর দেখা যাচ্ছে না। গত যতগুলো লোকসভা ভোট গিয়েছে, বিধানসভা ভোট গিয়েছে কিংবা পঞ্চায়েত ভোট গিয়েছে, প্রত্যেকটি ক্ষেত্রেই আমরা দেখেছি কোনো জায়গায় সমস্যা কিংবা কোনো জায়গায় সংঘর্ষ কিংবা কোনো জায়গায় অশান্তি। কিন্তু এই সব কিছুর তীব্রতাকে ভুলে সাধারণ মানুষের কথা ভেবে কজন রাজনীতি করছেন কিংবা কজন সত্যিই রাজনীতির পেশায় আসছেন? কেন বলছি বলুন তো? তার কারণ এই সব কিছুর লাস্ট এক্সিট পয়েন্ট হয় অধিবেশন, কিংবা হয় লোকসভা কিংবা বিধানসভা। বিধানসভা থেকে শুরু হোক কিংবা লোকসভাতে শেষ, যেখানেই দেখবেন শাসক বিরোধী একত্রিত হয়েছেন, সেখানে কেওয়াস ছাড়া আর কিছু শুনতে পান কি? সেখানে আদতেও কি ইস্যু নিয়ে কথা হচ্ছে, সেই ইস্যুর সারমর্ম কী কিংবা সেই ইস্যুর সমাধান কি জানতে পারছেন? এই যাবতীয় বিষয় নিয়ে আজ আমি কথা তুলব। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আজকের কথা হবে শুধুমাত্র জনতার হয়ে। প্রথমেই ডিসক্লেমার, যারা যারা আমাদের সঙ্গে গেস্ট থাকবেন তাদের প্রত্যেককে যা যা প্রশ্ন করা হবে সেগুলো সব জনতার প্রশ্ন, আমাদের নিজেদের মন গড়া প্রশ্ন নয়। তার কারণ সাধারণ মানুষের মধ্যে নানান সময় নানান প্রশ্ন থাকতে পারে, কিন্তু সবথেকে উল্লেখযোগ্য যে প্রশ্ন তা হলো অধিবেশনে যাদের ভোটে আপনারা যারা পৌঁছে যাচ্ছেন লোকসভা কিংবা বিধানসভায়, তারা আদতেও কতটা মানছেন কিংবা কতটা আদতেও এক্সিকিউট করছেন অধিবেশনে গিয়ে সেই সাধারণ মানুষের কথা তুলছেন। আজ সে বিষয় নিয়েই প্রশ্ন তুলব আগামী 1 ঘন্টায়। কিন্তু তার আগে কেন এই বিষয়ে আলোচনা করছি তার একটি বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে রাখছি, তারপর আসছি বিশদ আলোচনায়। দেখুন। संजय सिंह जी, आप यहाँ टेबल को ऊपर उठ करके नाचने वाले आप क्यों बता रहे हैं हम लोगों को ये हाउस डिसिप्लिन से चलना चाहिए? हमारा पार्टी को आप पाठ पढ़ाने का कोई जरूरत नहीं है। आपका पूरा कारनामा सबने देखा है। टेबल के ऊपर चढ़ के आपने क्या तमाशा किया था? एक केंद्रीय मंत्री ऐसी भाषा कैसे बोल सकते हैं? मुझे সংসদ ভবনের বাইরে হাতে গোলাপ ফুল নিয়ে গান্ধীবাদীর মতো বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন কংগ্রেসের সাংসদেরা। সঙ্গে রয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। আর কখনো বা কালো জ্যাকেট পরে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে বিরোধী জোটের সাংসদেরা। সংসদ ভবনে চলা অধিবেশনের প্রাক্কালে এই বিক্ষোভ বন্ধ হবে কবে? প্রশ্ন তুলেছে গেরুয়া শিবির। স্পিকার জগদীপ ধনকরের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের নোটিশের বিরুদ্ধে বিরোধী দলগুলির প্রতিবাদের কারণে লোকসভা এবং রাজ্যসভা উভয়ই স্থগিত হওয়ার একদিন পরে সংসদের কার্যক্রম আজ আবার শুরু হয়েছে। সোনিয়া ও সোরসের পোস্টার নিয়ে সংসদে পৌঁছন গিরিরাজ সিং। পোস্টারে লেখা, সোরসের সঙ্গে তোমার সম্পর্ক কি? সোনিয়া, উত্তর দাও। পোস্টারে আরও লেখা আছে, এই সম্পর্ককে কি বলে? এদিকে আদানি ইস্যুতে কংগ্রেস মিত্রদের সাংসদরা সংসদে বিক্ষোভ দেখান। আদানি ইস্যুতে বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত হয়ে উঠেছে সংসদ চত্বর। গৌতম আদানির গ্রেপ্তারির দাবিতে অটল রাহুল গান্ধী। মোদি আদানি ইস্যু নিয়ে সংসদের বাইরে কংগ্রেসের নেতৃত্বে বিক্ষোভ দেখায় বিরোধী দলগুলি। বিক্ষোভে সামিল রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীও। উত্তপ্ত হচ্ছে সংসদও, ভণ্ডুল হচ্ছে অধিবেশন। তা নিয়ে বিরোধীদের আক্রমণ সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর। ফের ছড়ায় উত্তেজনা, শুরু হয় বাকবিতণ্ডা। एक पॉइंट तो प्रमोद तिवारी जी ने रूल 235 बोला, 235 का नहीं, लेकिन आपने जो रूल कोट किया है वो रूल कोई इस पे रेलेवेंस नहीं है, आपने गलत रूल कोट किया है। दूसरा, संजय सिंह जी, आप यहाँ टेबल को ऊपर उठ करके नाचने वाले आप क्यों बता रहे हैं हम लोगों को ये हाउस डिसिप्लिन से चलना चाहिए? आप यहाँ हमारा पार्टी को आप पाठ पढ़ाने का कोई जरूरत नहीं है। आपका पूरा कारनामा सबने देखा है। टेबल के ऊपर चढ़ के आपने क्या तमाशा किया था? বিক্ষোভ নিয়ে চর্চা চাইছে না সরকার পক্ষ, পাল্টা দাবি প্রিয়াঙ্কা গান্ধীর। हर रोज यही है हमारी कोशिश, लेकिन किसी वजह से सरकार नहीं चाह रही। हम जो प्रदर्शन कर रहे हैं वो बाहर कर रहे हैं। हमने काम करके अंदर जा रहे हैं। रोज हम कोशिश करते हैं, लेकिन वो नहीं चाहते, चर्चा नहीं चाहते, तो किसी न किसी बहाने अडजर्न करा रहे हैं। শাসক বিরোধীর পাল্টা দাবি যেন নিয়ম মেনেই চলে, কিন্তু নিয়ম মেনে চলে না সংসদের অধিবেশন। রোজ হয় বিক্ষোভ, রোজ হয় হুলস্থুল, রোজ মুলতুবি হয়ে যায় অধিবেশন। আলোচনাই হয় না আমজনতার সমস্যাগুলি নিয়ে, অথচ কোটি কোটি টাকা খরচ হয় সংসদের অধিবেশনে। সেই টাকা আমজনতার করের টাকা। আমজনতার টাকায় রোজ দেখা যায় বিক্ষোভ আর নাটকের ছড়াছড়ি। কবে ঠিক হবে আমাদের দেশের শাসক ও বিরোধী পক্ষ? কবে তারা ভাববেন আমজনতাগুলির সমস্যা নিয়ে? প্রশ্ন জনমানুষের।
ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। এবার বুঝতে পারছেন তো কেন এই প্রশ্ন তুলছি আমরা? তার কারণ আপনাদের সামনে এমন কিছু কিছু তথ্য রাখবো আগামী 1 ঘন্টায়, যা দেখে আপনাদেরও চক্ষু চড়ক গাছ হবে। কতগুলো টাকা ইনভেস্ট করা হয় গোটা দেশে, আমি আপনি আমাদের প্রত্যেকের পকেটের টাকা দিয়ে, করের টাকা দিয়ে যখন অধিবেশনে প্রত্যেকে তাদের ভাষণ কিংবা মন্তব্য রাখেন, তার পরের ঘটনাগুলো কি হয় আপনাদের সামনে রেগুলার বেসিসে ট্রাইব টিভি বাংলা তুলে ধরে। কখনো লোকসভা কিংবা কখনো বিধানসভা, প্রত্যেকটি জায়গাতে শুধু কেওয়াস অ্যান্ড কেওয়াস। এরপরে লাউড অ্যান্ড ক্লিয়ারভাবে কে বলতে পারবে সাধারণ মানুষের কথা, সাধারণ মানুষের হয়ে ইস্যু তৈরি করা কিংবা ইস্যুকে সামনে রেখে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, এই সব কিছু নিয়ে আলোচনা হবে। কিন্তু তার আগে পরিচয় পর্ব সারবো। ইতিমধ্যে যারা যারা আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন তাদের সঙ্গে আলোচনা পর্বে আসবো এবং পরিচয় পর্ব। আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয় সঞ্জীব কুমার লস্কর, বিজেপি সমর্থক। আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয় রতনবালা, কংগ্রেস সমর্থক। আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয় সৌমেন চক্রবর্তী, রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের তিনজনকেই স্বাগত ট্রাইব টিভি বাংলায় সন্ধ্যে 7টার এই শোতে। আমি প্রথম প্রশ্ন সরাসরি করব সৌমেন বাবুকে। সৌমেন বাবু, যেভাবে দিনের পর দিন এই ঘটনাগুলো ঘটছে, কখনো লোকসভায় দেখছি কিংবা কখনো বিধানসভায় দেখছি, এটা তো আমার আপনার করের টাকা দিয়ে এভাবে দিনের পর দিন চলছে। আমরা কেওয়াস ছাড়া সত্যিই কি আর কিছু শুনতে পাই? আর যদি সত্যিই শুনতে না পাই, এর আদতে নেপথ্যে মূল কারণটা কি হতে পারে সৌমেনবাবু? আসলে এর আদতে আমাদের মনে রাখতে হবে যে সংসদীয় গণতন্ত্রের যে আতুর ঘর বলা হয় ব্রিটেনকে, অর্থাৎ ওয়েস্ট মিনিস্টার ধাঁচের যে সংসদীয় ব্যবস্থা আমাদের এখানে প্রণয়ন হয়েছে, এবং এখানে একইভাবে আশা করা হয়েছিল যে বিরোধী মানে একটা কনস্ট্রাকটিভ বা গঠনমূলক ভূমিকা পালন করবে, যেটা আমরা ব্রিটেনে দেখি যে শ্যাডো ক্যাবিনেট বলা হয়ে থাকে। অর্থাৎ সেখানকার বিরোধী দলনেতা ইকুয়াল টু প্রাইম মিনিস্টার বলা যায়। এবং বলতে বাধা নেই যে ভারতবর্ষে কিন্তু অন্তত যে স্বাধীনতা পরবর্তী 25-30 মানে 80-র দশক পর্যন্ত ধরা যায় প্রায়, যে উচ্চ মানের সাংসদরা বিরোধী এবং সরকার পক্ষে ছিলেন, এবং একই সঙ্গে যেভাবে তাদের ডিবেটগুলো, বিতর্কগুলো একটা ল্যান্ডমার্ক হিসাবে প্রণীত হতো, এবং আজও গবেষকরা যখন সংসদীয় রাজনীতি নিয়ে নতুন গবেষকরা বিচার বিশ্লেষণ করেন, সেই তাদের যে বিতর্কগুলো, বক্তৃতাগুলো আজ গ্রন্থ আকারে আমরা পাই। অর্থাৎ তাদের মূল্য কতটা হতে পারে, কারণ এর সঙ্গে লুকিয়ে ছিল যে মানুষের মৌলিক চাহিদা, এটা হচ্ছে অন্ন, বস্ত্র, বাসস্থান, এবং তার সঙ্গে দেশকে গঠনমূলক জায়গায় নিয়ে যাওয়ার যে প্রতিশ্রুতি সংবিধানে ঘোষিত হয়েছিল তার পরিপূরণ করা। এর সঙ্গে মনে রাখতে হবে যে রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠেছিল, তাতে যে রাজনৈতিক ইশতেহার, অর্থাৎ যে কোনো নির্বাচনে আসার মধ্য দিয়েই আমরা শাসক এবং বিরোধী এই যে গোষ্ঠীর বিন্যাস হয়ে থাকে, তার মূল এজেন্ডা হচ্ছে যে পলিটিক্যাল যে পার্টির ইশতেহার বা এজেন্ডা। সেখানে মনে রাখতে হবে এই সময় দাঁড়িয়ে আপনি বলুন তো, জনগণের তরফ থেকে যারা জনপ্রতিনিধি যায়, মিনিমাম 15 লক্ষ মানুষ প্রতি একজন এমপি অর্থাৎ মেম্বার্স অফ দ্য পার্লামেন্ট ওখানে যাচ্ছেন দিল্লিতে, আর আমাদের বিধানসভায় 2.5 থেকে 3 লক্ষ মানুষের প্রতিনিধিত্ব করছে মেম্বার্স অফ দ্য লেজিসলেটিভ মানে অ্যাসেম্বলি, এমএলএ। তারা তাদের নির্বাচনের আগে দলীয় ইশতেহার যে প্রকাশ হয় সেইটাকে বলতে বলুন কতটুক জানে। এখান থেকেই বলা হয় যে গণতান্ত্রিক সংসদীয় ব্যবস্থার যে রাজনৈতিক সংস্কৃতি তার অধঃপতন ঘটেছে। অধঃপতন ঘটেছে এই অর্থেই যে দূরদর্শী সম্পন্ন প্রতিনিধিত্ব ওখানে আশা করা হয়েছিল, তার স্খলন দেখা যাচ্ছে।
দুই তাহলে কি একজন অবশ্যই সুমনবাবু আছে। আপনি যেটা বলতে চাইছেন, তাহলে কি আমি কি এটাকে 3টে শব্দে শেষ করতে পারি? ল্যাক অফ এফিসিয়েন্সি। ল্যাক অফ এফিসিয়েন্সি এটা সর্বজনীন বলবো না, এর মধ্যে নিশ্চয়ই কয়েকজন আছেন যারা প্রকৃত অর্থেই তুলে ধরার চেষ্টা করেন। আবার আমরা এই উদাহরণও টানতে পারি, খুবই দুর্ভাগ্যজনক যে মেধা পাটকারের মতো সমাজসেবী বারবার মহারাষ্ট্রের মতো জায়গায় দাঁড়িয়েও তার জামানত বাজেয়াপ্ত হয়। বহুগুণার মতো প্রার্থী যে সারা জীবন দেশকে দিল, সেও পরাজিত হয়। সুতরাং প্রকৃতভাবে এই ভোটের মধ্য দিয়ে যে আসার প্রক্রিয়া, সেখানে জনগণের বিচার বিশ্লেষণের মানও এখানে প্রশ্নের কাছে দাঁড়ায়। বেশ, বুঝতে পেরেছি। আমি সঞ্জীববাবু এবং রতনবাবুর কাছে আসবার আগে প্রথমে আরও একটি ডিসক্লেমার দেবো। আমি আশা রাখবো লোকসভা কিংবা বিধানসভার অধিবেশনে যেটা ঘটে, বিজেপি হোক বা কংগ্রেস হোক কিংবা তৃণমূল কংগ্রেস হোক, অর্থাৎ মূল কথা শাসক এবং বিরোধীদের মধ্যে যেভাবে তরজা শুরু হয় যে কোনো ডিবেট প্রসঙ্গে, আমি আশা রাখবো আগামী 1 ঘন্টার যে আমাদের ডিবেট শো চলছে সেখানে অন্তত এরকম কেওয়াসটা হবে না। অন্তত এই পর্যায়ে থেকে সাধারণ মানুষের হয়েই আপনারা কথাটা বলবেন এবং ইস্যু ভিত্তিক কথা বলবেন। আমি প্রথমেই চলে যাব সঞ্জীববাবুর কাছে। সঞ্জীববাবু, এটা কি হয় লোকসভাতে কিংবা আমি যদি বিধানসভাতেও ধরি, প্রত্যেকটি জায়গাতে সাধারণ মানুষ আপনাদেরকে ভোট দিয়ে পাঠাচ্ছে, বিশ্বাস করে পাঠাচ্ছে, আপনারা তাদের ইস্যু নিয়ে কথা বলবেন, ইস্যু ভিত্তিক কথা বলবেন। আপনাদের মনে হচ্ছে না দিনের পর দিন আপনারা লোকসভা হোক বা বিধানসভা হোক প্রত্যেকটি জায়গাতেই আপনাদের গলাটা অনেক ঊর্ধ্বে থাকলেও ইস্যুটা অনেক বেশি ধামাচাপা পড়ে যাচ্ছে? দেখুন, আমরা জানি একটু ডাইভার্ট হচ্ছি, কিন্তু আমি এটা বলা দরকার আছে। বলুন। মেসোপটেমিয়াতে আমরা লিখিত স্ক্রিপ্ট যেটাকে বলা হয়, মেসোপটেমিয়ার থেকেই আমরা পাই, সবচেয়ে প্রাচীন, এটাকে আমরা ডিসাইফার করতে পেরেছি। ওনাদের ওই সময় প্র্যাকটিস ছিল কি মাটির ট্যাবলেটে লিখে সেটাকে আগুনে জ্বালিয়ে ওটা চিরস্থায়ী করে রাখা। তার মধ্যে এক জায়গায় পাওয়া যাচ্ছে পুরনো যারা তারা নিজের নিউ জেনারেশনের জন্য বলছে কি আগেকার জেনারেশনের লোকেরা ভালো ছিল, ওরা কথা শুনতো, নতুন প্রজন্ম ইনডিসিপ্লিন হয়ে গেছে, কথা শোনে না, হ্যাঁ, অশৃঙ্খল হয়ে গেছে। কথার মানে হলো আমাদের প্রাচীনতম সভ্যতাও যখন সেটা খুঁজে দেখি, এই যে কমপ্লেন কি আগে ভালো ছিল এখন খারাপ হয়ে গেছে, এটা মানে অতই পুরনো যত পুরনো আমাদের সভ্যতা। এটা আমাদের বুঝতে হবে কি ডেমোক্রেসি একটা লিভিং এলিমেন্ট, সমাজকে রিপ্রেজেন্ট করে। আমাদের সমাজ যেখানে যেই অবস্থায় আছে সেখানে সেই জিনিসটাই কিন্তু রিপ্রেজেন্ট হবে। আপনি কি এটা বলতে চান কি আমাদের 47 যে আমাদের আগে বক্তা বললেন 80 অবধি ঠিক ছিল, ওর পরে আমরা কোথাও অধঃপতনে গেছি? 80 অবধি যদি দেখা যায় কারা রিপ্রেজেন্ট করতো পার্লামেন্টকে, আর 80-র পরে স্পেশালি ভিপি সিং এর মন্ডল কমিশন আসার পর, হ্যাঁ, যে আমাদের সমাজের যে পিছন থেকে দাঁড়ানো ব্যক্তিও সেও ইলেকশনে দাঁড়িয়ে জিতে এমপি অথবা এমএলএ হচ্ছেন, তো সমাজকে রিপ্রেজেন্ট করছে না। তো সমাজ আমি একটু ইন্টারাপ্ট করবো। সঞ্জীববাবু, আপনি বলছেন সমাজকে ইন্টারাপ্ট করছেন, মানে রিপ্রেজেন্ট করছেন আপনারা, তার মানে আপনি কি এটা বলতে চাইছেন যে সাধারণ মানুষ এভাবে রাস্তাঘাটে কেওয়াস করে, এটাই আপনারা ওখানে রিফ্লেক্ট করেন? কেওস যেটা হচ্ছে সেটা হচ্ছে ফ্রাস্ট্রেশন উইথ দ্য সিস্টেম। কেওস ইজ এ রিফ্লেকশন অফ ফ্রাস্ট্রেশন উইথ দ্য সিস্টেম। যখন কোনো কেওস হয় তো কোথাও না কোথাও সিস্টেমে কোথাও কিছু যেভাবে চলা উচিত ছিল সেইভাবে চলছে না, তার রিপ্রেজেন্টেশন হয়, নাম্বার 1। নাম্বার 2, কেওস ক্যান বি ক্রিয়েটেড বাই ভেস্টেড ইন্টারেস্ট। আচ্ছা, তো আমাদের এই দুটোর মধ্যে পার্থক্য করতে হবে, কোনটা সিস্টেমের ফ্রাস্ট্রেশনের জন্য ক্রিয়েট হচ্ছে আর কোনটা ভেস্টেড ইন্টারেস্ট দিয়ে ক্রিয়েট হচ্ছে। আজকে যেটা আমরা পার্লামেন্টে দেখতে পারি দিনের পর দিন, আমি বলবো এটা তো 3rd টাইম আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন, 3rd টাইম যে আমাদের ভারতের লোকেরা ডেমোক্রেটিক্যালি ওনাকে জিতিয়ে পার্লামেন্টে পাঠিয়েছেন। কিন্তু যে একটা পরিবার যে ভারতকে দীর্ঘদিন রুল করে গেছে, তাদের ওটা হজম হয় না, কি করে সে প্রধানমন্ত্রী হতে পারে। আজকে যেটা পার্লামেন্টে দেখছেন, শুধু আজকেই না,
আপনি গত 10 বছরের পুরোটাও দেখে যান যে পার্লামেন্টে আপনারা যেটা দেখতে পাচ্ছেন ওটা ওই রিফ্লেকশনারি কি রাজপুত্র আর রাজপরিবার ভাবছে কি করে একজন চা বিক্রি করানোওয়ালা মানুষ সে প্রধানমন্ত্রী হতে পারে, আর সেই রিফ্লেকশনেই ফলস ক্রিয়েটেড একটা ডিসরাপশনের প্রসেস বারবার এই যে ভিত্তি বলছে কি ডিসকাশন হতে দেয় না, কংগ্রেসের সদস্য বলুন তো কি নিয়ম অনুসারে ডিসকাশন চেয়েছেন? না সঞ্জীব পার্লামেন্টে সরি আপনি বলছেন কংগ্রেস এই কথাটা বলছে, আমরা নিজেরাও তো দেখতে পাচ্ছি সাধারণ মানুষ যাদেরকে ভোট দিয়ে লোকসভাতে পাঠাচ্ছেন কিংবা বিধানসভাতে পাঠাচ্ছেন, আপনারা যে কোনো ইস্যু ভিত্তিক কথা উঠলে পরেই সেটা বিরোধী হোক কিংবা শাসক দল, উভয় পক্ষই অত্যন্ত কেওয়াসের মধ্যে জড়িয়ে পড়েন। শুধু তাই নয়, এতটাই খারাপ পর্যায়ে চলে যায় কখনো আপনারা নিজেরাই ওয়াকআউট করে যাচ্ছেন, কখনো বা বিরোধীরা ওয়াকআউট করছে। এটা দেখার জন্য তো আপনাদের সেখানে পাঠানো হয়নি। না, আপনি যেটা বলছেন সত্যি কথাই বলছেন। কথা হচ্ছে ওয়াকআউটে যে কথা হচ্ছে, আমি এখানে পার্লামেন্টের কথা বলছি। আজকে যে আমাদের এখানে পার্লামেন্টের সেশন চলছে, পার্লামেন্টে কী নিয়ে হচ্ছে, আর এটা শুধু এই সেশন না, এর আগের সেশন দেখুন, তার আগের সেশন দেখুন, আপনি একটার পরে একটা সেশন দেখে যান। ইস্যুটা যেটা হচ্ছে সেটা একজন ফেইল্ড লিডার, রাহুল গান্ধী একটা ফেইল্ড লিডার, তাকে বারবার কংগ্রেস লঞ্চ করে তাকে বড় নেতা বানাবার চেষ্টা করা হচ্ছে, আর সে বারবার ফেল করছে। আর এই পুরো পার্লামেন্টারি সিস্টেমটাকে যে ডিসরাপশনের পিছনে ওদেরই স্ট্র্যাটেজি। আজকেই দেখুন এই যে কালো গেঞ্জি পরে যে নাটক করা হচ্ছে ওখানে পার্লামেন্টের সেশনের আগে, হ্যাঁ, ওনার যে ইন্ডিয়া অ্যালায়েন্সের বাকি পার্টিরা তারাই ওটাতে ওনার সাথে ছিল না। নিয়ম জানেন কি কোনো যদি চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা ওনাকে যদি ইমপিচ করতে হয়, সাধারণ নিয়ম আছে কি 14 দিনের নোটিশ দিতে হবে। 20 তারিখে আমাদের এই সেশন শেষ হচ্ছে, 14 দিন নাই, জানে ওরা 14 দিন নাই। তাও একটা যেহেতু সোরসের কথাটা উঠে আসছে, বিজেপি উঠিয়ে নিয়ে এসছে, সেই জন্য ওটাকে ধামাচাপা দেওয়ার জন্য যাতে সেশন না হয়, আদানি ইস্যুকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। আমরা আদানি ইস্যুকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছি। সঞ্জীব বাবু আপনারা দিচ্ছেন, আমি এই জায়গাতে আমি আসছি। ওম বিড়লা ঠিক কি বলেছেন, আজ কেন এই প্রসঙ্গ উঠছে সেটা আপনাদের সামনে আরেকটু ক্লিয়ার হবে, দেখুন। आप बहुत सुंदर देखते हैं, ये नहीं है जो आप सुंदर आदमी है, आप सुंदर देखने ये नहीं है जो आप सुंदर आदमी। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাধারণত যার নাম নানান বিতর্কিত মন্তব্যের জন্য আজকাল সংবাদ শিরোনামে। পূর্বে পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়কেও মিমিক্রি করেছিলেন, তবে দিনে দিনে তার ব্যঙ্গ বিদ্রুপ রাজনৈতিক মহলে অস্বস্তিকর কারণ হয়ে দাঁড়াচ্ছে তা বলা বাহুল্য। বৃহস্পতিবার লোকসভায় বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে লেডি কিলার বলে কটাক্ষ শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, ব্যক্তিগত আক্রমণ করে বলেন, আপনি সুন্দর ছিলেন বলে ভাববেন না আপনি এখনো সুন্দর। सिंधिया जी आप बहुत सुंदर देखते हैं, ये नहीं है जो आप सुंदर आदमी है, आप सुंदर देखने ये नहीं है जो आप सुंदर आदमी। चेहरे में आप ब्यूटी है बोलकर जो मर्जी वो बोल देंगे। हाँ, एक मिनट, अरे जो ब्यूटी हम आपका माफिक देखने नहीं है तो क्या करेगा भाई? आप बहुत ब्यूटीफुल है, बहुत हैंडसम है, बहुत सुंदर है, आप लेडी किलर है, वो सब हम जानते हैं। এরপরেই স্পিকার সমস্ত অধিবেশনে কেউ ব্যক্তিগত আক্রমণ করতে পারবে না তা কড়া বার্তা দেন। एक मिनट बापू जी बिलाज, एक मिनट बैठिए, एक मिनट। माननीय सदस्यगण, कल सदन में जो कुछ भी हुआ वो अत्यंत दुर्भाग्यपूर्ण है और किसी माननीय सदस्य विशेष रूप से महिलाओं पर विशेष टिप्पणी नहीं करना चाहिए। ये सदन की गरिमा मर्यादा के अनुकूल नहीं है। मैं माननीय सदस्यों से अनुरोध करूंगा कि वो व्यक्तिगत टिप्पणियों और किसी जाति, समाज, महिला, पुरुष सब पर व्यक्तिगत टिप्पणियों से अपने भाषण के अंदर बचना चाहिए। सहमति, असहमति, सकारात्मक रूप से व्यंग्य भी हुए यहाँ पर, लेकिन एक विशेष तरीके से टिप्पणी ये संसदीय मर्यादाओं के अनुकूल नहीं है। माननीय सदस्य ने भी इस बारे में वहां पर सदन में मांग लिए। ব্যক্তিগত আক্রমণ ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন সিন্ধিয়াও। এবার দেখার স্পিকারের বার্তা মানা হয় নাকি রাজনীতির বাইরে গিয়ে কাদা ছোড়াছুড়ি অব্যাহত থাকে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।
এবার বুঝতে পারছেন কেন এই কথাগুলো বলছি? তার কারণ কখনো বা ব্যক্তি আক্রমণ, কখনো বা যে শব্দটা বারবার আমি ব্যবহার করছি কেওয়াস। কেন এটা হচ্ছে? এটা তো অধিবেশনের কালচার হওয়া উচিত নয়। প্রত্যেকেই রিপ্রেজেন্টেটিভ সাধারণ মানুষের, কেউ শাসকে, কেউ বিরোধীতে। কোনো না কোনো জায়গায় তারা জিতেছেন, কোনো না কোনো জায়গায় সাধারণ মানুষ তাদেরকে ভোটে জিতিয়ে সংসদে পাঠিয়েছে। তারপরে এরূপ আচরণ কেন? আমি সরাসরি রতনবাবুর কাছে চলে যাব। সঞ্জীববাবুর যে কথা থাকবে আপনিও রিব্যাটেল করার সুযোগ পাবেন। আমি রতনবাবুর কাছে যাব। রতনবাবু, কী করছেন আপনারা? সরাসরি সঞ্জীববাবুরা বলছেন আপনারা কালো জামা পরে নাটক করছেন এবং দিনের পর দিন সেটা করে যাচ্ছেন। আপনারা বলছেন আপনারা যে ইস্যু তুলছেন শাসক সে বিষয়ে কথা বলতে চাইছেন না। আলটিমেট সাধারণ মানুষ সাফার করছে। রতনবাবু, শুভ সন্ধ্যা অঞ্জনদা, সকলকে শুভ সন্ধ্যা। টাইপ টিভির যারা আছেন এবং যারা আমার প্যানেলে যারা আছেন সকলকে। দেখুন, পার্লামেন্ট মানে কি? পার্লামেন্ট মানে হচ্ছে জনগণ। যেটা বললেন অঞ্জনদা, যে পার্লামেন্টে আমরা কি করতে যাই? আমরা পার্লামেন্টে জনপ্রতিনিধি মানে কি? জনগণের কথা পার্লামেন্টে তুলে ধরার জন্য পার্লামেন্ট, যেখানে ভারতবর্ষের সাধারণ মানুষের পকেটের পয়সা দিয়ে কোটি কোটি টাকা খরচ করে এই পার্লামেন্ট চলে। আমাদের দাবিটা কি? আমরা দাবি করেছি যে ভারতবর্ষের বাইরে আদানি ইস্যুতে, আদানিকে আমরা ভারতবর্ষের বাইরে যে আমেরিকা তাকে অরেন বেরিয়েছে তাকে গ্রেপ্তারি করার জন্য বলেছে। সেই ব্যাপারটা নিয়ে আমরা পার্লামেন্টে বলেছি যে প্রধানমন্ত্রী এসে বিবৃতি দিক যে কি এমন ঘটনা ঘটেছে যাকে আমরা প্রধানমন্ত্রীর সাথে দেখেছি সবসময়, কিন্তু দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী কিন্তু পার্লামেন্টে আসছে না। প্রতিদিন অধিবেশনের শুরুর সময় কিন্তু প্রধানমন্ত্রী আসছে না। কেন আসবে না অঞ্জনদা? ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনিও কিন্তু জনগণের দ্বারা নির্বাচিত, তিনিও সাধারণ মানুষের দ্বারা নির্বাচিত হয়ে কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছে। ভারতবর্ষের সংবিধান বলে যে পার্লামেন্টে সকলের উপস্থিতি একান্ত জরুরি। সে প্রধানমন্ত্রী হোক, সাধারণ এমপি হোক, যারা হোক, তাদের কিন্তু উপস্থিতি হতে হয়। আর বর্তমানে কি দেখছি, পার্লামেন্টের ভেতরে যিনি স্পিকার, যিনি যার যে দায়িত্বটা সবচেয়ে বেশি যার পালন করা উচিত, তাকে আমরা দেখতে পাচ্ছি যে তিনি পক্ষপাতিত্ব করছেন। ভারতবর্ষের ইতিহাসে এরকম কোন ঘটনা, নজিরবিহীন ঘটনা না আমি এখানে সেন্সর করছি রতনবাবু। না রতনবাবু আমি এখানে সেন্সর করছি। যারা যারা দর্শক এই মুহূর্তে দেখছেন, এই যে পোর্শন রতনবাবু বললেন এটা সম্পূর্ণভাবে রতনবাবু নিজস্ব বক্তব্য। আমরা বিশ্বাস করি সংসদে থাকা স্পিকার তিনি যাই হোক না কেন তিনি অন্তত বায়াস নয়। ট্রাইব টিভি বাংলা এটা বিশ্বাস করে না। রতনবাবু কন্টিনিউ। দাদা দেখুন আমি এই কারণেই বলছি যে আজকে পার্লামেন্টে একটা স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনছে, ঘটনা এটা তো আপনাকে মানতেই হবে অঞ্জনদা। কেন এই ধরনের ঘটনা ঘটেছে? আজকে দেখুন, পার্লামেন্টে এর আগে যে স্পিকার ছিলেন আমাদের বাঙালি সন্তান, যিনি আমাদের সোমনাথ চট্টোপাধ্যায়, আপনি দেখেছেন উনি কোন একটা রাজনৈতিক দলের, কিন্তু তিনি যখন স্পিকার পদে বসেছিলেন তখন কিন্তু তার নিরপেক্ষতা, তার দৃঢ়তা, তার সততা, তার নিষ্ঠা, এর উপর কিন্তু আমরা গর্ববোধ করি। রতনবাবু, আমি জানি না কেন আপনি এই প্রসঙ্গটা টানছেন, কিন্তু আপনাকে একটু জানানোর চেষ্টা করব। যেখানে একজন সাংসদ, শ্রীরামপুরের সাংসদ, আমি একদম কোট আনকোট বলছি, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি সরাসরি একজনকে কটাক্ষ করে বলছেন লেডি কিলার। আমার বলতেও খারাপ লাগছে, এটা সংসদের ভাষা? সংসদে দাঁড়িয়ে এই ধরনের কথা বলা যায়? প্লিজ শুনে নিন। সেখানে স্পিকার যদি কোনো রকম মন্তব্য করেন সেটা বায়াসলেস হয়ে যায়। এটা সত্যি নিন্দা করি, কারণ এই ধরনের আপনাদেরই তো ইন্ডিয়া জোটের শরিক তারা। শুনুন, অন্যায়কে অন্যায় বলবো, ন্যায়কে ন্যায় বলবো, তাতে ইন্ডিয়া জোট হোক আর যেই জোটই হোক, আমরা কি অন্যায়ের বিরুদ্ধে বলতে পারবো না? দুর্নীতির বিরুদ্ধে বলতে পারবো না? তাতে ইন্ডিয়ার কোন শরিক থাকলো কি শরিক থাকলো না, আমার নিজের দলও যদি হয়, আমার নিজের দলের যদি কোনো এমপি বা এমএলএ অন্যায় করে, সেটা আমি অন্যায় বলতে পারবো না? আমরা কোথায় বাস করছি অঞ্জনদা? দল করি মানে দলের যে অন্যায় করবে, যে খুন করবে, ডাকাতি করবে, তাকে আমরা সাপোর্ট করব? এটা কখনো হতে পারে না। জাতীয় কংগ্রেস কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করেনি, আপোষ করবে না, আগেও করেনি, আজও করে না, ভবিষ্যতেও করবে না। অঞ্জনদা, জাতীয় কংগ্রেস শুধু একটা রাজনৈতিক দল না। এই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে আজ পর্যন্ত আপনি দেখুন তো, আজকে যে গণতন্ত্রের কথা বলে বড় বড় যারা
কথা বলে এই গণতন্ত্র প্রতিষ্ঠার পিছনে জাতীয় কংগ্রেসের অবদান কতটা আছে। আমি মেনে নিলাম ভারতবর্ষের সর্বদলীয় ব্যবস্থা আছে, পার্লামেন্টের ভিতরে যে কোনো একটা আঞ্চলিক দলের এমপিরও বলার অধিকার যেরকম আছে, একটা বড় রাজনৈতিক দলেরও বলার অধিকার আছে। কিন্তু আমরা কি দেখছি, এর আগে দেখুন মণিপুরের ইস্যুতে আমরা চিৎকার করতে 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 বুকের রক্ত মুখে তুলে ফেলেছি যে প্রধানমন্ত্রী আপনি আসুন পার্লামেন্টে, আপনি বলুন আপনি বলুন আপনি বলুন, তিনি পার্লামেন্টে আসছে না। কারণটা কি বলেন তো অঞ্জনদা? কারণটা হচ্ছে ভয় পেয়েছে প্রধানমন্ত্রী। গোটা ভারতবর্ষের মানুষ দেখে ফেলেছে যে তিনি যে একটা দুর্নীতিগ্রস্ত মানুষ, মানুষের সাথে তিনি শিল্পপতি যিনি, যার বিরুদ্ধে আজকে দুর্নীতির প্রসঙ্গ উঠছে, আমাদের ভারতবর্ষে নয়, ভারতবর্ষের বাইরে আমেরিকাতে তার বিরুদ্ধে দুর্নীতির কথা বলছে, তার সাথে তিনি মিলেমিশে চলছেন। আমরা জানতে চাই, ভারতবর্ষের মানুষ, জনগণ, পার্লামেন্ট মানে জনগণ, জনগণ জানতে চায় যে মোদী সরকার, মোদী সাহেব, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি পার্লামেন্টে আসুন এবং আদানি ইস্যুতে কথা বলুন। এই তো একেবারে ঠিক বলছেন। গণতান্ত্রিক দেশে আপনারা অবশ্যই অবশ্যই আপনারা সেই দাবি রাখতে পারেন, আপনারা বিরোধী হিসাবে সেই দাবি অবশ্যই রাখতে পারেন, কিন্তু প্রসঙ্গক্রমে তারা যে সরস এই বিষয়টি নিয়ে বারবার করে আস্ফালন করবার চেষ্টা করছেন, সে বিষয়েও কেন আপনারা কথা বলছেন না? তার কারণ রাজনীতি বা আজকের প্রেক্ষাপট ইতিহাসকে বহন করেই নিয়ে আসে, সে বিষয়ে কেন আপনারা কথা বলতে চাইছেন না? এটাও তো কনস্ট্রাকটিভ ওয়েতে কথা বলা যায়। রঞ্জন দা, কোনো একটা বিষয় যখন সামনে চলে আসে তখন সেটাকে ঢাকার চেষ্টা, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে এখানে। তা আপনারা তো উত্তর দিতে পারেন সেটার। তারা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন, কিন্তু আপনারা কি বলছেন? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পার্লামেন্টে আসুন, আমরা উত্তর দিয়ে দেবো। উনি তো পার্লামেন্টে আসতে চাচ্ছেন না। বেশ আমি ঠিক সরাসরি সোমেন বাবুর কাছে চলে আসবো। একেবারে ঠিক বলেছেন, অবশ্যই সবাইকে সাপোর্ট করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি আসছেন না, যদি সত্যিই তিনি এই বিষয়ে কথা বলতে চান তাহলে কেন আসছেন না জানার চেষ্টা করবো সঞ্জীব বাবু, কিন্তু তার আগে সোমেন বাবুর কাছেও আসবো। কিন্তু একটি ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, বারবার বলছি না জনগণের টাকা, একটা ছোট্ট এক্সাম্পল আপনাদের দিয়ে আপনারা বুঝতে পারবেন, রিলেট করতে পারবেন কেন আমরা বলছি কোটি কোটি টাকা। পার মিনিট সেশনে 2.5 লক্ষ টাকা খরচ হয়, পার মিনিট সেশনে 2.5 লক্ষ টাকা খরচ হয়। আমি যদি খুব ভুল না হই, সোমেনবাবু আমাকে কারেকশন করে দেবেন, পার মিনিটে যদি 2.5 লক্ষ টাকা করে খরচ হয় একটা সেশনে, তাহলে এতগুলো সেশন কেওয়াস অনলি কেওয়াস, লাউড অ্যান্ড ক্লিয়ারলি তারা নিজেদের মধ্যে আলোচনা করতে শুরু করে দেন, পাবলিক ইস্যু সেখানে থাকে না। তাহলে কতগুলো টাকা খরচ হচ্ছে সোমেনবাবু? অঞ্জনদা একটুখানি যদি আমাকে সময়, আমি অবশ্যই সঞ্জীববাবু সময় দেবো, কিন্তু তার আগে সোমেনবাবুর কাছে একটু আসবো। সোমেনবাবু প্লিজ। হ্যাঁ, যেটা বললেন আমি তো এর আগে একটা পরিসংখ্যান দিলাম, ভেবে দেখুন যে 15 লক্ষ মিনিমাম 15 লক্ষ মানুষের রিপ্রেজেন্টেশনে একজন এমপি ওখানে যাচ্ছেন, এবং তাহলে বুঝে দেখুন 15 লক্ষ মানুষের আশা আকাঙ্ক্ষা, সেই তার যে জিওপলিটি অর্থাৎ সে যে ভৌগোলিক অঞ্চলে থাকছে, তার যে বিভিন্ন বসত ভিটে সহ তার রুটি রুজি মাকান যেটা বলি আমরা, তার যে মৌলিক দাবিগুলোর বিচ্যুতি ঘটে থাকে বা পাবার আকাঙ্ক্ষা থেকে থাকে, সেগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য কতটুকু সময় একজন এমপি পেতে পারে, অর্থাৎ তা থেকেও যদি আবার তারা যদি দলের বিশেষ যে কর্মসূচি তাতে ইনভলভ হয়ে ওই অট্টগোল, মানে কি সেখানে একসঙ্গে ঝাঁকের কইয়ের মতো ঝাঁকা, বা যে কোট অ্যান্ড কোট বলা যায় যে একটা নির্দিষ্ট পয়েন্টে চিৎকার করলে আমাকে তারস্বরে সেখানে চিৎকার করতে হবে, তার ফলে হারিয়ে যাচ্ছে সেই যে ভৌগোলিক রাজনীতির যে আশা আকাঙ্ক্ষা, সেগুলো ওখানে রিফ্লেকশন আসছে না। তার ফলে আমি কেন বলেছিলাম যে এর আগে বিজেপি যিনি প্রতিনিধিত্ব করছেন এখানে চ্যানেলে, তার উদ্দেশ্যে আমি বলছি, কেন আমি বলেছি আমার কথার যৌক্তিকতা কোথায়, সেটা হচ্ছে 80-র দশক কেন বলেছি, এই বিজেপি সরকারই নতুন যে জাতীয় শিক্ষানীতি গ্রহণ করেছে, এনইপি, নিউ এডুকেশন পলিসি, সেখানে ইউজিসি প্রত্যেক সারা ভারতবর্ষে একটি কমন বিএ বিএসসি বিকমে চালু করেছে কনস্টিটিউশনাল ভ্যালুস, সাংবিধানিক ভ্যালুস। আগে যেমন এনভায়রনমেন্ট পড়তে হতো, এখন এই বছর থেকে গত বছর থেকে মাস্ট হয়েছে
এবং একই সঙ্গে বলা হয়েছে সাংবিধানিক ভ্যালুদের সঙ্গে সংসদীয় প্রকরণ অর্থাৎ সংসদের আচরণ বলি সেটাও নাগরিকদের জানা কর্তব্য। তাহলে সরকার বা রাষ্ট্র এটা আজকে মনে করেছে বলেই যে সাংবিধানিক যে গরিমা তার মধ্যে লুকিয়ে আছে আমাদের ভারতীয়ত্বের ভ্যালুস, সাংবিধানিক ভ্যালুস, সেটার অবক্ষয় হচ্ছে দেখেই তার নির্মাণের কথা ভাবা হয়েছে এবং শিক্ষাজাতক মেরুদণ্ড তাই নতুন যে সাংসদ তুলে ধরা সেখানেও তার প্রচেষ্টা হিসাবে এটা প্রতিফলিত হয়। এবার আপনার প্রশ্নের উত্তরে আসি। তাহলে বলেছি সেই মানুষের এই ক্যাওয়াসের ফলে নির্দিষ্ট যে দাবিগুলো যে অঞ্চলে সে প্রতিনিধিত্ব করছে সেটা হারিয়ে গেল। দ্বিতীয়ত রাজ্যব্যাপী যে বিশিষ্ট চাওয়া পাওয়াগুলো থাকে সেগুলোও কিন্তু হারিয়ে যায়। এই হারিয়ে যাওয়ার পেছনে কিন্তু বলা যায় যে তখনই ব্যক্তিক ছোড়াছুড়ি কাদা কুৎসা সেটা চলে আসে সামনে। বুঝতে পারছি খুব স্বাভাবিকভাবেই সোমেনবাবু আপনি ঠিক বলছেন, আমিও ঠিক এই একই জায়গাতে একটু কোনো জন্য হলেও সহমত। তার কারণ এই শাসক বিরোধী দ্বন্দ্বে এবং দ্বৈরথের মাঝে সাধারণ মানুষ তাদের যে ফেসিলিটিস, ন্যূনতম যে ফেসিলিটিসগুলো পাওয়ার কথা সেটাও তারা কিন্তু পাচ্ছেন না। আর তারপরে আবারও 5 বছরের পরে যখন আবারও নতুন করে ইলেকশন আসছেন আবারও ভুরি ভুরি প্রতিশ্রুতি থেকেই যাচ্ছে। রাহুল গান্ধী কি বলছেন, প্রিয়াঙ্কা গান্ধী কি বলছেন, পাশাপাশি রাখছি, তারপর আসছি সঞ্জীব বাবুর কাছে। দেখুন, कोशिश होगी कि हम किसी ना किसी तरह हम हाउस को रन करें। हम चाहते हैं कि डिबेट हो, डिस्कशन हो। 13 तारीख को कमिटमेंट था कि कॉन्स्टिट्यूशन पे डिबेट होगा। हम चाहते हैं कि वो डिबेट हो और हम हाउस को रन करने देंगे। चाहे वो कुछ भी बोलें मेरे बारे में, देखिए एक सेकंड मुझे बोलने दीजिए, चाहे वो मेरे बारे में कुछ भी बोलें, बोल सकते हैं। 13 तारीख को डिबेट हो। राहुल जी जो एलिगेशन लगाए जा रहे हैं उस पर आपको क्या कहना है? जो एलिगेशन लग रहे हैं, देखिए सिंपल सी बात है अदानी पे डिस्कशन नहीं चाहते हैं। वो अडानी से डिस्ट्रैक्ट कराना चाहते हैं और डिस्ट्रैक्शंस करते रहते हैं। आप जानते हो, मैं भी जानता हूँ, एंड में हम छोड़ेंगे नहीं। आप अडानी का मुद्दा उठा रहे हैं, उनकी तरफ से जॉर्ज सोरोस को लेके बात कही जा रही है। हाँ, वो तो आरोप वो तो आरोप लगाते जाएंगे। हमने कहा है देखिए हाउस चलना चाहिए, ठीक है, और हम जो भी आरोप लगाए मेरे ऊपर लगाते जाइए, लगाते जाओ, कोई फर्क नहीं पड़ता। हम हाउस को चलाएंगे, ठीक है। 13 तारीख को चर्चा हो पाएगी संविधान पे? नहीं, हमने मैं नहीं, देखिए हमारी पूरी कोशिश है। अब हमारी जिम्मेदारी नहीं है हाउस को चलानी, मगर हम कह रहे हैं कि हम 100% अब हाउस को चलाएंगे। हाँ, हाउस नहीं चल रहा है और सरकार जानबूझ के हाउस को चला नहीं रही है, या फिर इनसे चल ही नहीं रहा है, मतलब इन काबिल नहीं है ये हाउस को चलाने के। क्योंकि आप देख रहे हैं हमारे जो प्रदर्शन हो रहे हैं 10:30 से 11 बजे तक होते हैं। जैसे ही हाउस शुरू होता है हम अंदर चले जाते हैं काम करने के लिए। काम हो ही नहीं रहा है। जैसे ही हम बैठते हैं ये लोग कुछ शुरू कर लेते हैं ताकि अड़चन हो जाए। और इनकी ये स्ट्रैटेजी है, मुझे लगता है ये बहस नहीं करना चाहते हैं। ये डर रहे हैं अडानी जी पे बहस करने से, डरते हैं, जानते हैं कि ये चर्चा नहीं कर सकते क्योंकि सारी बातें सामने आ जाएंगी और छुप रहे हैं। और मुझे ताज्जुब होता है, मैं तो नहीं हूँ संसद में, आज तक प्रधानमंत्री जी आए ही नहीं है। सत्र के मेरे ख्याल से 10 दिन तो हो गए होंगे, दिखते ही नहीं है यहाँ। ताज्जुब की बात। लोग में अडानी के मुद्दा उठा रही हैं और हम क्यों नहीं उठाएं? जो बड़ी बड़ी बिजली की बिल आ रही हैं सबकी, आप जाइए यूपी में किसी भी गांव में जाइए और देखिए किसान क्या कहते हैं, कितनी बड़ी बड़ी बिजली की बिल आ रही हैं। और ये एलिगेशंस क्या हैं, क्या कहा जा रहा है यूएस में, किस लिए उनको चार्जशीट किया है, जो भी किया है यूएस में, इंडाइटमेंट कहते हैं उसको, क्यों किया है? क्योंकि उनका कहना है कि हज़ारों करोड़ के का घूंस दिया है इन्होंने ताकि जनता की बिजली की बिल ये बढ़ा पाएँ, ताकि जो बिजली जनता को बेच रहे हैं वो महंगी हो जाए और ये लोग पैसे बनाएं। तो हम क्यों ना उठाएं ये मुद्दा? ये सारा जो भी कर रहे हैं ये इसीलिए कर रहे हैं क्योंकि ये अडानी पर बहस नहीं चाहते। सीधी सी बात है, ये जानते हैं कि घूस दिया गया है, ये जानते हैं कि आज देश की जनता तरस रही है। जो बिजली के बिल उनको आ रहे हैं, लोगों को, गरीब लोग हैं, वो दे नहीं पा रहे हैं। और
না না, বাড়তি কথা নয়, আমি সরাসরি সঞ্জীববাবুর কাছে এটাই জানার চেষ্টা করবো যেটা প্রিয়াঙ্কা গান্ধী বললেন। কেন করছেন না আপনারা আদানি নিয়ে কোনো রকম ডিবেট? আদানি নিয়ে আপনাদের ভয়টা কোথায়? পার্লামেন্টারি নর্মস আছে, তার সেটা সেই নর্মসের কথা বলার আগে কয়েকটা তথ্য আপনাদের বলে দিই। রাইট, বলুন। এই আদানি 85,000 কোটি টাকার রাজস্থানে থার্মাল পাওয়ার প্রজেক্ট শুরু করেন, তার জন্য ইনভেস্ট করেন, তখন আমাদের অশোক গেহলত কংগ্রেসের মুখ্যমন্ত্রী ছিলেন। রাইট। এই আদানি 47,000 টাকা প্রজেক্ট, কোল মাইনিং প্রজেক্ট ছত্তিশগড়ে শুরু করেন, তখন ভূপেল বাঘেল কংগ্রেসের মুখ্যমন্ত্রী ছিলেন। এই আদানি তেলেঙ্গানাতে 12,000 টাকার কোটি প্রজেক্ট শুরু করেন কংগ্রেস আমলে। এই আদানি পশ্চিমবঙ্গে হলদিয়া পোর্টকে 25,000 কোটি টাকার প্রজেক্ট শুরু করে, ইনভেস্ট করার ওয়েস্ট বেঙ্গলে প্রসেস শুরু হয়েছে, কাজ করছে। তখন আদানি চোর না, তখন আদানির সাথে আমাদের মুখ্যমন্ত্রী বলুন, কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলুন, ওনাদের তখন সেই আদানি চোর দেখা যায় না। আদানি চোর কখন দেখা যায়? যখন আদানি প্রধানমন্ত্রীর সাথে আসে, তখন বিজেপি রুল গভর্নমেন্টে আসে, তখন সেই আদানি চোর হয়ে যায়। আরও তথ্যতে আসছি, তথ্যেরই যখন কথা হচ্ছে আরও তথ্যতে আসছি। এই যে এর আগে হিন্ডেনবার্গ প্রজেক্ট নিয়ে যে ইন্টারনাল ট্রেডিং নিয়ে কাজ হয়েছিল আমেরিকাতেই, এই যে ওই হিন্ডেনবার্গ প্রজেক্টের পিছনে যে ভদ্রলোক ন্যাথন অ্যান্ডারসন, আমেরিকাই ওনার আগেনস্টে তদন্ত করছেন কি উনি এই ইন্টারনাল ট্রেডিং, যে কোম্পানির সিক্রেট বার করে তার দাম কমানোর যে এই প্রসেসে যে ট্রেড হয়, হ্যাঁ, সেটা নিয়ে ওনার আগেনস্টে ওখানে তদন্ত চলছে। না, আদানির আগেনস্টে না, হিন্ডেনবার্গ প্রজেক্টের যে সংস্থাপক ন্যাথন অ্যান্ডারসন। আর ওরপরে আসুন আমেরিকাতে কি নিয়ে কাজ হয়েছে আর কোথায় কথা হয়েছে। বড় বড় কথা বলে দিল, ইউপিতে ইলেকট্রিসিটি বিল বেশি হচ্ছে, সেই জন্যে ওনার দরদ দেখা গেল। আমেরিকাতে যেই রাজ্যের নাম নেওয়া হয়েছে ওর মধ্যে একটা জম্মু অ্যান্ড কাশ্মীর, সেই সময় প্রেসিডেন্ট রুল ছিল, সে ছাড়া একটা রাজ্য কিন্তু বিজেপি শাসিত ছিল না। যে রাজ্যের নাম নেওয়া হয়েছিল ওই সব রাজ্য, যেরকম আন্ধ্রা, কেরালা, তেলেঙ্গানা, কর্ণাটক, যেসব ওই সময় একটাও কিন্তু বিজেপি শাসিত রাজ্য ছিল না। যেই ইসের কথা বলছেন আমেরিকাতে, যেই ইসের কথা বলছেন প্রিয়াঙ্কা গান্ধী, আমি তারই কথা বলছি। অর্ধেক সত্য সমাজের কাছে আনলে তো সেটা সত্য হলো না। যদি আদানি চোরই হয় তাহলে ওনাদের রাজ্য কেন আদানির সাথে কাজ করছে? সেখানে কেন ওনাকে রেড কার্পেট দিয়ে ডেকে নেওয়া যাচ্ছে যদি আদানি চোর হয়? আর সেকেন্ড কথা হচ্ছে, প্রধানমন্ত্রী কেন বলবে? দেশের সব জিনিসের নিয়ম আছে, ওনারা উত্তর চাইছেন। এটা আপনি দেখুন, যেটা আপনাকে কিছুক্ষণ আগেই বললাম, এই না, হ্যাঁ, নিয়ম হচ্ছে আপনি যদি কোনো বিষয় নিয়ে চর্চা করতে চান, ওটা কোশ্চেন আওয়ারে, সেটাতে আপনাকে 7 থেকে 8 দিনের নোটিশ দিতে হয়। আপনি নোটিশ দিয়ে কোশ্চেন করুন। আপনি যদি সরাসরি রতনবাবুর কাছে যাব, আরেকটা নিয়ম কি দিচ্ছেন? আমাকে কমপ্লিট করতে দিন। জানার চেষ্টা করব 7-8 দিনে আপনাদের নোটিশ দেওয়া হচ্ছে কি হচ্ছে না। আমাকে কমপ্লিট করতে দিন। না, সেটা রতনবাবু থেকে উত্তরটা নিয়ে আপনার কাছে আসছে। আমি দুটো তথ্য প্লিজ বলুন। একটা হচ্ছে কি, কোশ্চেন আওয়ারে আপনি যদি চর্চা করতে চান আপনাকে 7 থেকে 8 দিনের নোটিশ দিতে হয়। আর আপনি যদি সেটাও না চান, হ্যাঁ, সকালবেলায় 10টার সময়, সকালবেলায় কোনোদিন সকালবেলায় 10টার সময় আপনি যদি কোনো ইস্যু উঠান, হ্যাঁ, সেটা আপনার পার্লামেন্টে কোশ্চেন আওয়ারের পরে হয় 0 আওয়ার, 1 ঘন্টার, হ্যাঁ, সেখানে সেই জিনিস তথ্য ডিসকাশন হবে। তো আপনি সকাল 10টার সময় নোটিশ দিয়ে দিন কি আমি 0 আওয়ারে এটা নিয়ে ডিসকাস করতে চাইছি, করেনি। এটা আমি অন রেকর্ড বলছি, এটা জগদীশ ধনকরও বলেছে। এই দুটো 7 থেকে 8 দিনের নোটিশ আর 0 আওয়ারের নোটিশ এরা কংগ্রেস ইন্ডিয়া অ্যালায়েন্স দেয়নি ডিসকাস করার জন্য। ফাইন, আমি এটা উত্তর সম্পূর্ণভাবে নেব রতনবাবুর থেকে, কিন্তু তার আগে যাকে নিয়ে এত ডিসকাশন হচ্ছে তারা কি বলছেন, আদানি গোষ্ঠী কি বলছেন, টেক্সট প্লেটের আকারে দেখুন। আদানির বিরুদ্ধে বিরোধীদের দলের অভিযোগ কি? ভারতের দ্বিতীয় ধনী ব্যক্তি গৌতম আদানি সহ 7 জনের বিরুদ্ধে মার্কিন বিচার বিভাগ অন্ধ্রপ্রদেশ, ওড়িশার সরকারি কর্মকর্তাদের ব্যয়বহুল সৌরশক্তি কেনার জন্য
ঘুষ দেওয়ার অভিযোগ এনেছে। এর ফলে আগামী 20 বছর আদানি গোষ্ঠীর জন্য $2 বিলিয়ন বেশি লাভ হতে পারে। তবে আদানি গ্রুপ এই অভিযোগগুলি প্রত্যাখ্যান করেছে এবং বলছেন যে মার্কিন প্রসিকিউটরদের অভিযোগ ভিত্তিহীন এবং গ্রুপটি সমস্ত আইন মেনে চলে। অর্থাৎ আদানি গোষ্ঠীর তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই তাদের বক্তব্য তারা পেশ করেছেন। কিন্তু এই বিষয়ে জেপি নাড্ডা কি বলছেন পাশাপাশি রাখছি, দেখুন। विपक्ष और कॉलेज के लड़के जैसे करते हैं उस तरीके की हरकत वो संसद के परिसर में संसद की गरिमा को ठेस पहुंचाते हुए करते हैं। और कांग्रेस पार्टी और उनकी वरिष्ठतम नेता सोनिया गांधी जी एक शब्द नहीं बोलती हैं। ये परंपराओं को ताक में रखने वाले लोग और परंपराओं को नीचे गिराने वाले लोग एक नहीं अनेकों उदाहरण हैं जो इस बात को बताते हैं कि किस तरीके से इन लोगों ने प्रजातांत्रिक व्यवस्थाओं को चोट पहुंचाई है। ये सस्पेंड हुए हैं पार्लियामेंट के अंदर, कुर्सी पर चढ़ने का काम इन्होंने किया है, टेबल पर चढ़ने का काम इन्होंने किया है, पेपर फेंकने का काम इन्होंने किया है, पेपर संसदीय व्यवस्थाओं के कागजातों को फाड़ने का काम इन्होंने किया है। और ये संसदीय प्रणाली के मर्यादाओं के बारे में चर्चा करने या करते हैं, ये हास्यास्पद है। मैं यहाँ ये भी कहना चाहता हूँ कि कांग्रेस पार्टी मुद्दे को বুঝতেই পারছেন যে ঘটনাটা কতটা গভীরভাবে যাচ্ছে। আমি রতনবাবুর কাছে ছিলাম, একেবারে অন্তিম রাউন্ডে রয়েছে। রতনবাবু, এই সামগ্রিক বিষয় নিয়ে আপনার স্ট্যান্ড পয়েন্ট উইথ আপনার ক্ল্যারিফিকেশন। আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখুন রঞ্জন দা, আপনার মনে থাকবে যে আমরা এর আগে পার্লামেন্টে শুধুমাত্র প্রধানমন্ত্রীর বিবৃতি চাওয়ার জন্য, আমরা জানি সংখ্যাগরিষ্ঠতা আমাদের নাই, তবুও আমরা কিন্তু অনাস্থা প্রস্তাব নিয়ে এসেছিলাম যে আপনি মণিপুর ইস্যুতে কিছু বলুন, মানুষ জানতে চাচ্ছে, ভারতবর্ষের মানুষ জানতে চাচ্ছে, আপনি বলুন। আপনি একদম নীরব থাকলেন, কিছু বললেন না। আজকে আমরা দিনের পর দিন আমরা একই দাবি করে যাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী ও আপনি আসুন, আপনি এসে পার্লামেন্টে আপনি বিবৃতি দিন যে আদানির সাথে আপনার কি সম্পর্ক। আজকে যেই দাদা বললেন ইলেকট্রিকের বিল উত্তরপ্রদেশে বেশি আসছে, মনে হয় ওই দাদার বাড়িতে ইলেকট্রিক বিল বোধহয় আসছে না, খুবই কম আসছে। দুঃখ লাগে জানেন তো, আজকে এই ভারতবর্ষ যে ব্রিটিশদেরকে তাড়িয়ে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছে, সেই কংগ্রেস আজকে পার্লামেন্টে মোদির বিবৃতি চাচ্ছে, কিন্তু মোদি একেবারে নীরব, কারণ মোদি ভয় পেয়েছে, কংগ্রেসের কাছে মোদি ভয় পেয়েছে। আর সময় দিতে পারছি না, আমি সরাসরি এবার চলে যাব সঞ্জীব বাবুর কাছে। সঞ্জীব বাবু, যে ঘটনাগুলো প্রেক্ষাপটে ঘটছে, এরপরেও আপনারা নানান রকম কথা বলতে পারেন 7-8 দিন আগে নোটিশ দেওয়া হওয়া উচিত ছিল, 0 আওয়ারে কথা বলা উচিত ছিল, কিন্তু আদতেও কনস্ট্রাকটিভ কিছু হচ্ছে কি? আপনার স্ট্যান্ড পয়েন্ট। আমি এই দুটোই কোশ্চেন তো করেছিলাম, কি বলুন উনি কি কংগ্রেস 7-8 দিনের নোটিশ দিয়েছে, আর যদি সেটাও না দিতে পারে, সকালবেলা 10টার সময় পার্লামেন্টের নোটিশ দিয়েছে আমি এটা নিয়ে ডিসকাস করতে চাই, দেয়নি। সেই জন্য উনি ওই শব্দটাকে ওর ব্যাপারে কোনো কথাই বললেন না। পার্লামেন্টে যখন ডিসকাস হয় তা একটা কনস্ট্রাকটিভ ওয়ে পার্লামেন্টারি নিয়ম হিসাবে ডিসকাশন হবে। আমি তো এর আগে উঠলাম ধানকারের কথা, 20 দিনের সময় চাই ওনাকে করার জন্য, ইমপিচ করার জন্য। সেই 20 দিনের সময়ও ওদের কাছে নাই, তাও ওটাকে ইস্যু বানিয়ে নিয়ে এসছে যাতে সেশনটা না চলতে দেয়, ওটাকে ডিস্টার্ব করতে পারে। ওনাদের প্রবলেম এটাই হচ্ছে কি ওনারা বিশ্বাস করতে পারছেন না কি জনতা বারবার নরেন্দ্র মোদীকে আমাদের দেশের প্রধানমন্ত্রী বানাচ্ছেন, আর ওনাদের ফেল ডাইনেস্টিকে লোক ভোট দিচ্ছেন না। সেই জন্য মিথ্যা প্রবচনা করে ওনারা লোককে দিগ্ভ্রমিত করে বারবার এই পার্লামেন্টে এই অবস্থা করছেন, আর বারবার ইলেকশনে সেখানে হার খেয়ে যাচ্ছেন। এটাই আমার বক্তব্য। চলে যাব সোমেনবাবু, একটা বিষয় নিশ্চয়ই আপনিও মানবেন, বিরোধী হোক কিংবা শাসকই হোক, প্রশ্ন যদি একটি হয় উত্তর অন্যরকম চলে আসে। আমি জানি না সেটা আমাদের ডিবেট শোতেও হয়, অধিবেশনেও একই জিনিস দেখা যায়। আপনার স্ট্যান্ড পয়েন্ট? আমার স্ট্যান্ড পয়েন্ট সোজা, সেখানে হচ্ছে দুটো জিনিস এখানে মিসলিড হয়। সেটা হচ্ছে এক, চূড়ান্তভাবে যে জনপ্রতিনিধি উঠে আসছে সে আইদার তাকে দল মাটির, অর্থাৎ আমি বলছি সমাজকর্মী থেকে রাজনীতি কর্মী অনেক সময় নাও হতে পারে, কিন্তু গ্রাসরুট লেভেল থেকে উঠে আসার ফলে বা দলের একদম গ্রাসরুট লেভেল থেকে উঠে আসার ফলে সে যে বিষয়গুলো সম্পর্কে ধাতস্থ হয় বা দায়বদ্ধ তার যে পাঠ অনুশীলন পায় সেটা সে পায় না। তার ফলে জনপ্রতিনিধিত্ব হিসাবে
সে জনগণের দায়বদ্ধতা থেকে সরে যায় এবং জ্ঞানের যথেষ্ট অভাব, দূরদর্শিতার অভাব, তার ফলে তার জনগণকে প্রতিনিধিত্ব করা সেটার যে কেউ মিসলিড হয় এবং সর্বোপরি বিরোধী দলের দায়বদ্ধতা যতটা আছে পার্লামেন্ট চালানোর ক্ষেত্রে, তার থেকে আরো অনেক বেশি দায়বদ্ধ থাকে সরকার পক্ষ সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কারণ বেশ আর সময় দিতে পারছেন শুভেন্দুবাবু। বেশ, একেবারে অন্তিম পর্বে রয়েছে। আপনাদের তিনজনকে অশেষ ধন্যবাদ ট্রাইব টিভি বাংলায় আসার জন্য, সময় দেওয়ার জন্য। যে কথা বলে আজকের এই স্পেশাল শো শেষ করতে হচ্ছে। দেখুন, সঞ্জীববাবুর কথাও আমরা শুনেছি, রতনবাবুর কথাও আমরা শুনেছি, সৌমেনবাবুর কথাও আমরা শুনেছি। প্রত্যেকটি পয়েন্ট ধরে ধরে শোনার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি। কিন্তু একটি বিষয়, যারা দর্শকরা টিভির ঠিক ওপারে দেখছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে টেলিভিশনে যে কেবলসগুলো তৈরি হয়, তাহলে অধিবেশনে এত এত সাংসদ, এত এত মন্ত্রী, তাদের মধ্যে ঠিক কতটা কেওয়াস হয়। কোনো জায়গায় কি মনে হলো যে আমরা ইস্যু থেকে বেরিয়ে গেলাম? তার কারণ মাথায় রাখতে হবে যে আদতেও যে বা যিনি এই যাবতীয় বিষয়টিকে কন্ডাক্ট করছেন, তারা আদতেও বা তিনি আদতেও এই বিষয়টিকে অন্যদিকে নিয়ে যেতে চাইছেন নাকি কনস্ট্রাকটিভ ওয়েতে নিয়ে যেতে চাইছেন। আর যদি সত্যিই চান, তাহলে বিরোধী হোক আর শাসকই হোক, শেষ বেলায় সাধারণের হয়ে সবাই প্রশ্নও করতে পারবে, সাধারণের হয়ে সওয়াল জবাবও করতে পারবে। এবার যাবতীয় বিচার দর্শকদের কাছে। এরকমই টানটান শো দেখার জন্য প্রতিদিন সন্ধ্যে 7টায় নজর রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায়।